বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। স্বভাব বা শিক্ষা কোনোটাই তো আমার নেই। আমি যেন ঘাটের বাঁধা সোপান থেকে পা পিছলে ডুবো জলে পড়ে গিয়েছি। কিছু কপালের দোষে, কিছু নিজেদের দোষে। ওসব কথা রাখো তো বড় বউ, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমাদের সংসার তো চালাতে হবে। আমি বলছিলাম যে তোমার গহনাগুলো যদি বন্ধক রেখে। তাই হবে, তাই হবে। আমার সবগুলো গয়না তুমি বন্ধক রেখে আবার কিছু শুরু করো। তুমি কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দাদা, বৌদির গহনাগুলো থাক, কিন্তু আমি রাসমণির গহনাগুলো বন্ধক রেখেছি। এখানে কিছু টাকা আছে, আপাতত সংসারটা চলুক, বাকিটা আমি মুক্তারি করে সামলে নেব। রাধা, বৌদি কিছু বলবে? তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। এই দুঃসময়ে তুমি যা উপকার করলে তা আপন ভাইও তা করে না। নিজের বইয়ের গয়না বন্ধক রেখে। থাক না বৌদি এসব কথা, এ আর এমন কি। দাদা আমার জন্য যা করেছে, দাদার ঋণ তো সামান্য শোধাবার নয়। তোমাদেরকে ভুল বুঝে কত কিছু বলেছি ভাই। কি বলছো বৌদি? বড়রা তো ছোটদেরকে বলবেই। তোমার দাদা তো ভেঙেই পড়েছে, তাকে তুমি আশার আলো দেখালে। এ তো আমার কর্তব্য ছিল বৌদি। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি দাদার একটু যত্ন নিও। বউ ঠাকুরন যখন বাড়িতে হেঁটে বেড়াতো কি ঝকমকি না করতো, গয়নার ঝমঝম শব্দে বোঝা যেত বউ ঠাকুরন আসছে। আর আজ সেই বউ ঠাকুরনের কি অবস্থা। তুমি এখন যাও আমাদের। কি এত ভাবছো? কি আর ভাববো, দাদার এই অবস্থা, গহনা বিক্রির টাকায় আর কতদিন। এত চিন্তা করো না তো, মুক্তারি যখন পাশ করেছি উপায় একটা হবে। দেখি কাল সকালে শহরে গিয়ে দেখি কোর্টে একটা কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তাই দেখো। সাবধানে যাও। হ্যাঁ আয়। আশীর্বাদ করি। ঠিক আছে ঠিক আছে, বড় ভাই বেঁচে থাকতে তোকে কাজে যেতে হচ্ছে। কোথা থেকে যে কি হয়ে গেল। দাদা এই নিয়ে তুমি চিন্তা করো না তো, আমি তো আছি নাকি। তুমি আশীর্বাদ করো। আশীর্বাদ করি ভাই,
ভগবান যেন তোর দিকে মুখ তুলে তাকান। বলে আসি। এসো ভাই। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা সে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা সে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে। শোনো বড় বউ, বলো। এই রাধাকে খুব ভালো মতো খাওয়াও। দেখো না কাজ করতে করতে শরীরের কি হাল করেছে। হ্যাঁ ঠিকই বলেছি, ইদানিং তো সে খেতেই যায়। হ্যাঁ, সেদিনের সেই রাধা আজ কত বড় মুক্তার। আরে বড় বড় জমিদারদের মুক্তারি করে। বৌদি করো কি করবি? এই মাছের মাথাটা দাদাকে দাও। আরে না না, তুমি খাও না। না না না, দাদাকে দাও। দেখো না দাদা চিন্তা করতে করে কিরকম শুকিয়ে গেছে। আরে আরে না না, আচ্ছা তোমরা দুই ভাই, দেখো তো দেখি। তোমরা দুই ভাই ভাগাভাগি করে খাও। না দাদা, ওকে একটু নিয়ে দাও। দাও। শোনো, শুধু বন্দাকে বাতাস করো না, দেবতাকে বাতাস করো। না ঘুম আসছে না। কি চিন্তা করছো? দেখো রাসমণি, যদিও দাদা এখনো মুখে সেই প্রফুল্ল হাসিটা ধরেই রেখেছে, কিন্তু কেউ লক্ষ্য করুক বা না করুক, আমি কিন্তু ঠিকই লক্ষ্য করেছি দাদা কেমন জানি দিন দিন রোগা হয়ে যাচ্ছে। না জানি কোনো গোপন অসুখ তার বুকের ভেতর বাসা বেঁধেছে। অত চিন্তা করার কি আছে? পৈতৃক সম্পত্তি লুট হলে কার না চিন্তা হয় বলো? তুমি এখন ঘুমাও তো, সকালে আবার কাজে যেতে হবে। ঘুমাও। দিদি, আমি ডেকেছিলে? হ্যাঁ, তোকে দেখেছিলাম। ইয়ে মানে এতদিন পরে এত বড় একটা আশীর্বাদ এলো। এই আশীর্বাদ না এলে আমরা আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম বলতো? এই ব্রাহ্মণ ভোজন যখন হবে তখন 30 জনকেই বলি না কেন? 30 জন? এত পয়সা আসে কোত্থেকে দিদি?
বলছিলাম কি, না না দিদি, 15 জনের বেশি নয়, এ আমি বলে রাখলুম। আচ্ছা তুই যা বলিস তাই হবে। কাল তো ব্রাহ্মণ ভোজন, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই দিদি। হ্যাঁ, বড় ঠাকুরন তো বেশ অনেকজনকে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু সেদিন কি আর আছে রে ভাই? ছোট ঠাকুরন মুখের উপর কেমন পয়সার খোটা দিল, মুখের উপর বলে দিল 15 জনের বেশি নয়। হবেই তো, এখন হলো ছোটবাবু সংসার চালাচ্ছেন, এই কারণেই ছোট ঠাকুরন এত বড় বড় কথা বলছেন। আমরা ছোটখাটো মানুষ, আমাদের এত কথা বলার দরকার নেই। কি বলো দিদি? ঠিকই বলেছিস, আমাদের এত কথা জেনে লাভ কি? আমাদের কাজ করা দরকার, কাজ করি। রাসমণি, আসছি। কি হচ্ছে? এত বড় স্পর্ধা তোমার? তুমি বৌদির কথার উপর কথা বলো? মানে তুমি সব কি বলছো? ন্যাকা সেজো না। তুমি নিজেকে কি ভেবেছো যা ইচ্ছে তাই করবে? দাদা বৌদি তোমাকে এত স্নেহ করেন আর তুমি কি না? তেমন কিছু নয়। তুমি আমাকে বোঝাতে এসো না। তুমি যে এইরকম করতে পারো আমি তো ভাবতেই পারি না। কেন, এই সংসারে তো কত কিছুই ঘটে, কিন্তু কই বৌদি তো কোনোদিন আমার কাছে কোনো কিছু বলতে আসে না, সবকিছু নীরবে সহ্য করে। ছি ছি, এত ছোট মন তোমার। তুমি তুমি আমার কথা শোনো। কোনো কথা নয়, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আজই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তোমার বাপের বাড়ি চলে যাবে। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। কি রে, কেষ্ট বেরিয়েছে বাজার করতে সেই 7 সকালে, এখনো তো সে ফিরল না। কি যেন ঠাকুরন গেছে তো সেই 7 সকালে, বাড়ির কাজকর্ম সব পড়ে আছে, সেদিকে কি ওর কোনো খেয়াল আছে? তোদেরকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। সে কি, তুমি এখনো এই বাড়িতে? আমার স্বামীর ঘর ছেড়ে আমি কোথায় যাব? সেটা তো আমি জানি না। আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাবে, ব্যাস। আমার ভুল হয়ে গেছে। তোমার এই ধরনের ভুল আমি কখনোই বরদাস্ত করব না। তুমি আমাকে ক্ষমা করো। তুমি যে ভুল করেছো সেটা ক্ষমার অযোগ্য, আর আমি তোমাকে কি ক্ষমা করব? ক্ষমা যদি চাইতে হয় তুমি বৌদির কাছে গিয়ে ক্ষমা চাইবে। কেষ্ট, আগে উঠান। এই কাপড়গুলো কিন্তু গুনে গুনে দিবি, বুঝতে পেরেছিস? আর শোন, কতবার কিন্তু কাপড়গুলো ভালো ধোয়া হয় না, ধোবাকে বলবি যেন ভালো করে ধুয়ে দেয়। হ্যাঁ, সেটা আপনাকে ভাবতে হবে না বৌঠান। তোমাদের তো কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। যাও তাড়াতাড়ি যাও। যাই। হ্যাঁ, তাড়াতাড়ি দিতে বলিস। দিদি, কি রে, কি হয়েছে? আরে কথা বলছিস না কেন? দিদি, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে দিদি। কেন, কিসের ভুল? কি হয়েছে? আরে বল না, কি হয়েছেটা কি? তোমার ঠাকুরপো আমাকে বলেছে এ বাড়ি ছেড়ে চলে যেতে, আমার মুখও নাকি দর্শন করবে না। কেন রে, কি হয়েছে তোদের? তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই। ও মা, কবে? ওই যে ব্রাহ্মণ ভোজন নিয়ে তোমায় বাজে কথা বলেছিলাম তাই। এই সামান্য ব্যাপার নিয়ে এত কথা? আমাকে আগে বলিসনি কেন? বৌদি আসবো? আয় রাধে। বৌদি এবারের মামলার টাকাটা ধরো। সবসময় টাকা পেয়ে আমার হাতে কেন দিস? ছোটকে তো দিতে পারিস, ওরও তো কিছু প্রয়োজন হতে পারে। ওর কোনো কিছুর প্রয়োজন হলে তোমার কাছ থেকে চেয়ে নেবে। তুমি এই সংসারের বড় বউ, টাকা পয়সা সবকিছু তোমার কাছে থাকবে। ছোটর উপর রাগ করিস না ঠাকুরপো, ও যা করেছে না বুঝে করেছে, আর এমন তো কোনো গুরুত্বর কিছু করেনি। ছোট বউ তো সেদিন এসেছে, আর আমি কত কাল থেকে তোদের এই সংসারে আছি। ওকে ওকে মাফ করে দাও ভাই। না বৌদি, ও যা করেছে খুবই অন্যায় করেছে। এই অন্যায় আমি মাফ করতে পারবো না। এ ধরনের ভুল আমি মাফ করি না। ঠাকুরপো, এবারের মতো ওকে মাফ করে দাও। ভুল করলেও আমার কাছেই করেছে। কই, আমি তো কিছু মনে করিনি। আমার অনুরোধ ঠাকুরপো,
ছোটকে তুই মাফ করে দে ভাই, মাফ করে দে, আরে মাফ করে দে। ঠিক আছে বৌদি, ও যদি দ্বিতীয়বার এই ভুল করে তুমি অনুরোধ করলেও কিন্তু আমি ওকে মাফ করবো না, এ আমি বলে রাখলুম। দিদি, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি। আরে তুই আমার দাসী হয়ে থাকবি কেন? তুই তো আমার ছোট বোন। তোমার কোনো ভাবনা নেই দাদা, তোমার পৈতৃক বিষয় আমি ফিরিয়ে আনবো, কিছুতেই ছেড়ে দেব না। বেশি দিন দেরিও নেই। তোমার সম্পত্তি যে নিলামে কিনেছিল সে ব্যবসায়ী লোক, জমিদারের কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ। সম্মানের প্রত্যাশায় কিনেছিল, কিন্তু প্রজাদের কাছ থেকে ঠিকমতো খাজনা আদায় করতে পারতো না, এক পয়সা মুনাফাও পেত না। আমি বছরের মধ্যে দু একবার লাঠিয়াল নিয়ে লুটপাট করে খাজনা আদায় করে আনতুম, প্রজারাও আমার বাধ্য ছিল। অপেক্ষাকৃত নিম্নজাতীয় ব্যবসাজীবী জমিদারকে তারা মনে মনে ঘৃণা করে এবং আমার পরামর্শে ও সাহায্যে সর্বপ্রকারেই তার বিরুদ্ধাচরণ করে। এখন সে বেচারা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে, বিস্তর মামলা মোকদ্দমা করে বারবার অকৃতকার্য হয়ে এই জমিদারি হাত থেকে ঝেড়ে ফেলার জন্য উৎসুক হয়ে উঠেছে। আমি ঠিক করেছি সামান্য মূল্যে আমি আবার তা কিনে নেব। দেখ, তুই যেটা ভালো মনে করিস, এখন সবকিছু তো তোর হাতে। না দাদা, আমি সে সম্পত্তি কিনলে তোমার নামে কিনবো, তোমার জিনিস তোমাকেই ফিরিয়ে দেব। না না, তুই কেন আমার নামে কিনবি? না দাদা, আমি তোমার আপত্তি শুনবো না। বড় কর্তা, কি হয়েছে কেষ্ট? একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে। কে এসেছে? ওই যে আপনাদের পরগনার জমি কিনেছিল সেই লোকটি। পাঠিয়ে দে। আগে আমি পাঠিয়ে দিচ্ছি। নমস্কার বাবু, নমস্কার। নমস্কার, বসুন। হঠাৎ কি মনে করে? আমি আর পারছি না বাবু, আমি ব্যবসায়ী মানুষ, তার উপর জমি জমার কিছু বুঝি নে। বিস্তর মামলা মোকদ্দমায় জড়িয়ে আমার আর কিছু অবশিষ্ট নেই। এখন আপনারা আপনাদের জিনিস বুঝে নিন। আমি কাগজপত্র সব তৈরি করে এনেছি। কিন্তু এ তো বড় ঝামেলার কথা। কোনো ঝামেলা নেই বাবু, আমাকে নামমাত্র কিছু দিলেই আমি খুশি। দাদা, দাদা, তুমি এরকম খুশির দিনে গম্ভীর হয়ে বসে আছো কেন? না রে, আগের মতো আর ছুটোছুটি করতে পারি না। আমরা আমাদের সমস্ত সম্পত্তি আবার ফিরে পেয়েছি। কত আনন্দ, কত মানুষজন খাওয়া দাওয়া করছে, আনন্দ ফুর্তি করছে, রাতে কীর্তন হবে, আর তুমি এভাবে বসে থাকতে চলে দাদা? ভাই, আমার শরীরটা ভালো ঠেকছে না। মানুষজন তো তোমাকে দেখতে চাইছে। চলো, ওঠো তো, ওঠো দাদা, ওঠো। কি হলো দাদা? বৌদি, রাসমণি, কেষ্ট, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। দাদা যেন কেমন করছে? বৌদি,
লক্ষ্মী বাবুর চোখটা। বড় শক্ত ব্যাধি, সেরে উঠতে একটু সময় লাগবে। তারপরে আমি ঔষধ বানিয়ে দিচ্ছি, ঠিকঠাক মতো খাওয়ালে ভগবানের কৃপা সেরে উঠবে। আমার সঙ্গে কাউকে পাঠিয়ে দাও। কেষ্ট, তুই যা। আসি, নমস্কার। রাধে, বৌদি, তুমি একটু রাসমণিকে নিয়েও ঘরে যাও, আমি দাদার সাথে একটু কথা বলবো। যাও। দাদা, ভগবান না করুন তোমার অবর্তমানে তোমার বিষয় সম্পত্তির অংশ কাকে কতটুকু দেব তুমি নির্দেশনা দিয়ে যাও। ভাই, আমার এমন কি আছে যে কাউকে দিব? দাদা, এই সব সম্পত্তি তো তোমার। এক সময় ছিল, এখন আর কিছুই আমার না। দাদা, আমি যে পাপের কাজ করেছি আমি সেটা তোমাকে বলতে চাই। জানি না ভগবান আমাকে সেই সুযোগ আর দেবেন কিনা। আমার অন্তরের যথার্থ ভাব শুধুমাত্র অন্তর্যামী জানেন, আর এই পৃথিবীতে শুধুমাত্র দাদা তুমিই বুঝতে পারবে। দাদা, সেই ছোটবেলা থেকে তোমার আর আমার অন্তরে কোনো প্রভেদ ছিল না। প্রভেদ ছিল শুধু বাইরে। তুমি ধনী, আমি দরিদ্র। যখন বুঝতে পারলাম এই প্রভেদ ক্রমশই বাড়ছে আর এই প্রভেদের কারণেই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি নিজেই সেই প্রভেদ লোপ করেছিলাম। আর তারই জন্যে তোমার সদর খাজনা লুট করিয়ে তোমার সমস্ত সম্পত্তি আমি নিজে নিলামে তুলেছিলাম। ভাই, ভালোই করেছিলি, কিন্তু যে কারণে এত কিছু করলি তা কি সিদ্ধ হলো? পারলি আমাকে ধরে রাখতে? আমাকে মাফ করে দাও দাদা, তুমি আমাকে মাফ করে দাও। ভাই, তবে শোন, এই কথা তো আমি তখন থেকেই জানতাম। তুই যাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলি তারা এই কথা আমাকে বলেছে। আমি তো তখন থেকেই তোকে মাফ করে দিয়েছি ভাই, মাফ করে দিয়েছি। তুমি আমাকে মাফ করে দিয়ে এই সম্পত্তি তুমি ফিরে দাও দাদা, এই সম্পত্তি তুমি ফিরিয়ে নাও। আমাকে তুমি মাফ করে দাও দাদা, আমাকে তুমি মাফ করে দাও।